চিকিৎসার জন্য দলের সাংগঠনিক কাজকর্ম থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তিনি। কি বলবেন এই বিষয়ে একটু করবো যে তার এই চিকিৎসার যে কারণ তাতে তিনি বলছেন এই সময় তিনি রাজ্যের মানুষের মন বেশি বুঝতে পারবেন এবং সেই বিরতির মধ্যে তিনি মনে করছেন রাজ্য সরকার সঠিকভাবে চলবে। ডায়মন্ড হারবারের সাংসদ রাজ্য সরকার সঠিকভাবে চলবে তার ছুটিতে সেই আশা রাখছে। এটা তো অত্যন্ত বিপজ্জনক বিষয়। প্রথম কথা, তিনি এই সরকারের কেউ নন, তিনি বিধানসভার কোনো নির্বাচিত প্রতিনিধি নন। এটা ঠিকই তিনি সমান্তরালভাবে একটা সরকার চালাচ্ছেন, সরকার বহির্ভূত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্তকে বাস্তবায়িত করছেন। তিনি জামাই ষষ্ঠীর জন্য কোনো জায়গায় যাচ্ছেন না এটা আমরা জানি, কিন্তু তিনি যদি এখন কিছু দিনের জন্য ছুটিতে যান, আবার ছুটিতে গিয়ে অসুস্থতার সময় তিনি যদি সরকারের সুস্থতার চিকিৎসা করেন, তাহলে তার কী চিকিৎসা হবে? উনি কি কোনো কাউন্সিলিংয়ের জন্য যাচ্ছেন, কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন? ওনার বয়স কম, নির্বাচিত হয়েছেন তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে নেতৃত্ব দিন, সেটা আমরা চাই। নাকি রক্ষা কবচটা দিনটা কাছাকাছি এসে গেছে সেই কারণে? এই ছুটিটা কিসের ছুটি? এটা কি রাজনৈতিক ছুটি, না এটা কোনো দলের মধ্যে নিঃশব্দ প্রতিবাদ জানানোর ছুটি, না দূর থেকে দেখার ছুটি, না তিনিও আবার কবিতা লেখার পথে হাঁটবেন সেটার জন্য ছুটি? এগুলো দুর্বোধ্য বিষয়। তৃণমূলের ভাবসাব এগুলো মানে দেবতারা বুঝতে পারবেন কিনা সন্দেহ। নরেন্দ্র মোদীর যে মোদিকা পরিবার যেটা ছিল সেটাকে সরিয়ে তিনি যে সরকার গঠন করেছেন সেখান থেকে তিনি সরকারি পরিচালনা করছেন, কিন্তু নবান্নে বসে মুখ্যমন্ত্রী কিভাবে উপনির্বাচনের মিটিং করছেন, একটা সরকারি দপ্তরকে দলীয় কাজে কার সঙ্গে কার তুলনা করছেন? এগিয়ে বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 29খানা আসন নিয়ে যিনি 240কে চ্যালেঞ্জ জানাতে পারেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। যিনি সরাসরি ট্র্যাক্টর এনে ভবানীপুরে প্রচার করতে পারেন, কৃষকদের আন্দোলন করতে পারেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তো সুতরাং এই মুখ্যমন্ত্রী সাধারণ মুখ্যমন্ত্রী নন। যিনি প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যে কোনো কাজ করতে পারে। মুখ্যমন্ত্রী এখানে একদম অশোক স্তম্ভের নিচে বসে দেশের প্রধানমন্ত্রীর কোমরে দড়ি লাগানোর ঘোষণা করতে পারেন। এই সাধারণ ব্যাপার নাকি? রাজতন্ত্র এসব চলে। রবি মরশুমে প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত 2,10 লক্ষ কৃষকদের আজ 290 কোটি টাকা দেওয়া হলো। মুখ্যমন্ত্রী একদিন ঘোষণা করলেন। পাশাপাশি বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের অধীনে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প 1,05,00,000 কৃষককে 2900 কোটি টাকা দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। তো তার প্রকল্প রয়েছে, এটা কৃষকদের প্রাপ্য, কৃষকদের দিয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার অন্যতম কারণ তো তিনি। তার ইরিগেশন ডিপার্টমেন্ট কি করছে? ঠিক সময় জল পাচ্ছে না। অতিবৃষ্টির সময় সরকার ন্যূনতম সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না। কৃষক তার উৎপাদিত পণ্যকে বড় বাজারে নিয়ে যাওয়ার সময় মাঝখানে এত বেশি তৃণমূল্যের ট্যাক্স দিতে হচ্ছে যে তারা পাচ্ছেন না। তিনি যে বিভিন্ন জায়গায় কিষাণ মান্ডি খুলে রেখেছেন, সেখানে দালাল ফোঁড়েদের উৎপাতে সরাসরি তারা পণ্য বিক্রি করতে পারছেন না। ফিরে আসবেন আবার নিজেদের পণ্য নিয়ে, সেই লজিস্টিক সাপোর্ট বা সেই এবিলিটি তাদের কাছে নেই। ফলে তাদের ডিস্ট্রেস সেলিং করে দিতে হচ্ছে। আলু চাষি আত্মহত্যা করছে। আত্মহত্যা করলে বলা হচ্ছে যে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করছে কিংবা পারিবারিক সমস্যার জন্য আত্মহত্যা করছে। তো সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রে যে চরম বিপর্যয় নেমে এসছে, তার জন্য তো এই সরকার দায়ী। আর এই সরকারই তো বলেছে যে কৃষকদের আয় 3 গুণ হয়ে গেছে তৃণমূলের আমলে। তাহলে আবার এত কৃষক বন্ধু টন্ধুর প্রয়োজনটা কি আছে? কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকার 6,000 টাকা করে প্রতি বছরে যে দেওয়ার কথা ছিল, দিচ্ছে, সেটা তো এই সরকার গ্রহণ করেনি। এই সরকারটাই তো কৃষক বিরোধী সরকার। প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিন মোদিকা পরিবার। আর কুণাল ঘোষ বলছেন যে মোদিকা পরিবার তাহলে লেখা হয়েছিল কেন, এখন তা মুছে ফেলারই বা নির্দেশ কেন দেওয়া হচ্ছে? দেশ ও বাংলার জনগণের থেকে ধাক্কা খেয়ে কি এই সিদ্ধান্ত? বিজেপি এবং এনডিএ অন্দরমহল যে টলমহল এবং চোরাস্ত্রদের কাবু, এই পোস্টিংয়ের প্রতিফলন কি বলবেন? দেখুন, আপনি আজকে একটা মেরুন জামা পরে এসছেন, কালকে যদি আপনি হলুদ জামা পরে আসেন, সেটাকে আমি ঠিক করব না? আমি বলে দেবো যে আমার মতো করে আপনি কথা বলবেন, আমার মতো করে আপনি আপনার আঠার তৈরি করবেন, সেটা তো হতে পারে না। কুণাল ঘোষ এর আগে পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন, গিয়ে উনি অনেক মুখ দিয়ে মানে অগ্নিবাণ বর্ষণ করে এসেছিলেন। 2টি কেন্দ্রেই উনি হেরে গেছেন। এখন ওনাকে হ্যান্ডেল ধরার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পোস্ট হ্যান্ডেলে বারবার পোস্ট করেন তো, এখন ওনার হ্যান্ডেল আছে হাতে, সেটা হচ্ছে আপনার
কোথায় যেন দিয়েছেন, মানিকতলায়। ওইটা উনি ঠিকঠাক ভালো করে করুন, তারপরে উনি মোদির কাছে যাবেন। কারণ উনি দুটি কেন্দ্রে ধরেছিলেন হ্যান্ডেল, দুটি কেন্দ্রে ফেলিওর। এখন উনি মানিকতলা নিয়ে ব্যস্ত থাকুন, আমরা ওনার সুস্থতা কামনা করছি। বিধায়ক, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, যিনি অভিনেতাও বটে, তার বিরুদ্ধে নিউ টাউনে নানান দাদাগিরির অভিযোগ তো উঠছিলই। এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং হোটেল মালিককে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এমন একটা অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সে আক্রান্ত হোটেল মালিক এবং প্রধান তিনি বিচারপতি অমৃতা সিনহা। তিনি অনুমতি দিয়েছেন মামলা করার। আগামী এই সপ্তাহে শুনানি হবে। দেখুন, আদালত যেখানে বলেছে সেখানে তো আমাদের বলার কিছু নেই। আমরা শুধু এটাই বলতে পারি যে উনি কোনো অন্যায় করেননি। উনি কোনো অন্যায় করেননি, কারণ উনি প্রকাশ্যে দেখছেন যে শেখ শাহজাহান, যার এখন এত টাকা পয়সা পাওয়া যাচ্ছে যার কাছ থেকে, এবং যে শেখ শাহজাহান সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী তাদের বাঘের বাচ্চা বলেছেন। তো উনিও বাঘের বাচ্চা হওয়ার চেষ্টা করবার জন্য হাত চালিয়ে দিয়েছে। অন্যায় কি করেছে? তৃণমূলের সংস্কৃতি যেরকম সেও সেরকম করছে, এদের মধ্যে অন্যায় কিছু নেই। রাজতন্ত্রে রাজা, রাজ পরিবারের লোকজন এরকম একটু করে থাকে, এটা মানিয়ে নিতে হবে। যতদিন রাজার সাম্রাজ্য আছে এটা চলবে, বাংলার মানুষকে এটা নিতে হবে। সন্দেশখালী নিয়ে ইডি যে উপর যে হামলা হয়েছিল তাতে সিবিআই আগে বিস্ফোরক দাবি করলো। তারা জানালো যে বাড়িতে যে পরিমাণ অস্ত্র মজুত করা ছিল শেখ শাহজাহানের 5ই জানুয়ারি, সেই অস্ত্র লুকানোর জন্যই সেদিনকে ইডি আধিকারিকদের ওপর এইভাবে আক্রমণ চালানো হয়েছিল। পরে তা সরিয়ে আবু তালেবের বাড়িতে রাখা হয়েছিল, যা দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ 26শে এপ্রিল দেখা গিয়েছিল এনএসজিকে এনে সেই অস্ত্র উদ্ধার করা হয়েছিল, রোবট ব্যবহার করা হয়েছিল। দেখুন, রোবট ব্যবহার করে যে অস্ত্র উদ্ধার করেছে সেই অস্ত্র দেখে মানুষের খুব একটা ভালো লাগেনি। কারণ শেখ শাহজাহানের বাড়িতে আমাদের দলীয় ইনফরমেশন অনুযায়ী অস্ত্রের আরও বেশি ছিল। শেখ শাহজাহানের অস্ত্র শুধুমাত্র মালঞ্চ, সরবেরিয়া কিংবা সন্দেশখালীর আশেপাশে নেজাটে নেই। শেখ শাহজাহানের অস্ত্র আমাদের কলকাতার নিউ টাউনেও আছে, হাতিশালার কাছেও শেখ শাহজাহানের লোক আছে, সেখানেও তার অস্ত্র আছে। এখন ইডির উচিত হচ্ছে যখন এই বিবৃতিগুলো দিচ্ছেন তখন সেগুলোকেও ধরা, ঠিকঠাক জায়গা থেকে অস্ত্র নিয়ে আসা।